বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, মোমেন্টস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও খুবই ভালো আছি। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেই অধ্যায়টার নাম হচ্ছে সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশন অধ্যায় থেকে যখন তোমরা এই যে বিষয়গুলো দেয়া আছে, দেখো যে সেট কি, কত প্রকার ও কি কি, তারপর সসীম সেট কি, অসীম সেট কি, ফাঁকা সেট কি, উপসেট কি, সেটের সমতা কি, সেটের অন্তর কি, সার্বিক সেট কি, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিঃসেট সেট, শক্তি সেট, ক্রমযোগ এবং সর্বশেষ হচ্ছে কার্টেশীয় গুণজ। যখন তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে পারবা, আশা করি যে তোমাদের এই সেট থেকে যদি কোনো ধরনের কোশ্চেন আসে, ইনশাআল্লাহ তোমরা সম্পূর্ণ উত্তর করতে পারবা। তো এই উত্তর করতে হলে অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখতে হবে। যদি তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখতে পারো, তাহলে তোমরা কখনো আসলে যে কোনো ধরনের পরীক্ষায়, তুমি ক্লাস টেস্ট বলো অথবা তোমার স্কুলের কোনো পরীক্ষায় বলো আর তোমার কোনো ফাইনাল পরীক্ষায় বলো না কেন, তুমি কোনো পরীক্ষায় আসলে আটকাবে না। তো চলো আজকে শুরু করা যাক। আমরা সেট অফ ফাংশন অধ্যায়টা থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেট। আর এই সেটের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো আমি সিরিয়ালি লিখেছি, তোমরা এইখান থেকে একটা একটা করে দেখতে থাকো আর মনোযোগের সহিত বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আশা করি অবশ্যই তোমরা এটাতে বেনিফিটেড হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে সেট কি জিনিস। এই যে বিষয়টা দেখো, এখানে বলা আছে যে সেট কি। সেটটা কি? এটা হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আচ্ছা, তাহলে বাস্তব বা চিন্তা জগতের অর্থাৎ যেটা আমরা বাস্তবে দেখতে পারি অথবা আমরা কল্পনা করতে পারি, এই চিন্তা অথবা কল্পনা তুমি যাই বলো না কেন, এখান থেকে যে সুসংজ্ঞায়িত অর্থাৎ যেগুলোকে সংজ্ঞায়িত করা যায়, এই ধরনের বস্তুর সমাবেশ বা একত্রিত করা বা সংগ্রহকে মূলত সেট বলা হয়। তো তোমরা সবাই জানো, আমাদের সবার বাসায় দেখা যায় যে আমাদের আম্মুরা কি করে, আমাদের শোকেসে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে সুন্দর করে যে প্লেট গ্লাস এগুলো কি করে সজ্জিত করে রাখে। এই যে তুমি যদি চিন্তা করো যে কাপ পিরিচ এটা হচ্ছে একটা সেট, তারপর হচ্ছে কলম খাতা এটা একটা সেট, তারপর হচ্ছে প্লেট গ্লাস এটা একটা সেট। এই ধরনের প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জোড়াকেই এক একটা করে সেট বলা হচ্ছে। তো এবার আসো, আমরা সেট সম্বন্ধে জানলাম, এবার আমরা জানবো যে সেট কত প্রকার ও কি কি। তাহলে দেখো, মূলত সেট হচ্ছে দুই প্রকার। সেট দুই প্রকার। আচ্ছা, সেট দুই প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে দেখো সসীম, আর দুই নাম্বার হচ্ছে অসীম। তাহলে এই যে দুইটা যে আমরা সেট দেখলাম, অর্থাৎ একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। তো সসীম জিনিসটা কি? দেখো, আমি যদি সসীমকে ভাঙ্গাই তাহলে দেখো এই যে এক নাম্বার স যোগ সীম। এই যে স মানে আমরা জানি যে স মানে ভালো বা নির্দিষ্ট এই ধরনের কোনো কিছু বোঝায়। আর সীম কথাটার অর্থ দিয়ে আসলে সীমানা বোঝানো হয়, সীমা বা সীমানা। তার মানে কি, স মানে ভালো বা নির্দিষ্ট।
নির্দিষ্ট ভালো বা সীমানা এই ধরনের কথাকে বোঝাচ্ছে। তার মানে কি, স মানে নির্দিষ্ট আর সীম মানে সীমানা বা সীমা, অর্থাৎ যার নির্দিষ্ট সীমা আছে। তবে তোমরা যদি এটাকে ইজিলি মনে রাখতে চাও, তাহলে আমি মনে করি যে তোমরা যখন দেখবা যে একটা সেট লেখা হয়েছে কিন্তু এর শেষ বিন্দুটা দেয়া আছে, একটা জিনিস শুধু মনে রাখবা যে যখনই শেষ বিন্দুটা দেয়া থাকবে নিঃসন্দেহে এটা হচ্ছে সসীম সেট। তাহলে আমি কি বললাম আরেকবার তোমরা বুঝে নাও, যে যখন কোনো সেটের শেষ বিন্দুটা দেয়া থাকবে তাহলেই সেই সেটটা হচ্ছে সসীম সেট। আর এবার হচ্ছে যে তাহলে সসীম গেল, এবার আসো অসীম। তাইলে 2 নম্বরটা হচ্ছে অ যোগ সীম। তাইলে এই যে সীম কথাটার অর্থ কি আমরা জানলাম। এই যে আমরা কিন্তু অটাকে মূলত খারাপ অর্থে ব্যবহার করি, যেমন ধরো যে ভদ্র অভদ্র, তার মানে কি যে ভদ্র নয়, অভদ্র মানে যে ভদ্র নয়। তার মানে কি এখানে তাহলে এই যে সীম, সসীম, এখান থেকে বুঝলাম যে যে সীমার মধ্যে থাকে সেটা হচ্ছে সসীম। আর তার মানে যে সীমার মধ্যে নেই, অর্থাৎ এর সীমানা কোথায় গিয়ে শেষ হয়েছে বা কোথায় গিয়ে থেমে গেছে, এই জিনিসটা আমরা যখন জানি না, এইটার নাম হচ্ছে তখন অসীম। অর্থাৎ যার শেষ বিন্দু কখনো দেয়া থাকে না, অর্থাৎ শেষ বিন্দু হিসেবে ইনফিনিটি থাকে। আসলে তোমাদের কাছে হয়তো এই ইনফিনিটি কথাটা নতুন মনে লাগতে পারে, তাহলে এই ইনফিনিটি কথাটার অর্থই হচ্ছে অসীম, অর্থাৎ যার শেষ বিন্দু নাই। আসলে ওখানে গিয়ে যে কোথায় গিয়ে যে শেষ হয়ে গেছে এই বিষয়টা তোমার আমার কারোই জানা নেই, এটাই হচ্ছে মূলত অসীম সেট। তাহলে দেখো আমরা এইখান থেকে দুইটা জিনিস জানলাম, এই যে সসীম কি অসীম কি এটা আমরা জানতে পারলাম। আবার কি সেট কি এটা জানলাম, কত প্রকার ও কি কি। সেট হচ্ছে দুই প্রকার, একটা সসীম সেট আর একটা অসীম সেট। সসীম সেটটা কি, যে সেটের শেষ বিন্দু বা সীমানার শেষ জায়গাটা দেয়া থাকে, অর্থাৎ যে জায়গাটার অতিক্রম করা যাবে না এই জায়গাটা যখন দেয়া থাকবে সেটাই হচ্ছে সসীম সেট। আর যখন কোনো সেটের মূলত শেষ বিন্দুটা দেয়া নাই, অর্থাৎ লিমিট দেয়া নাই, সীমা দেয়া নাই, এটাই হচ্ছে অসীম সেট। এবার আসো তাহলে এখান থেকে তোমরা দেখে নিলা যে সসীম আর অসীম সম্বন্ধে। এবার আসো আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে যে ফাঁকা সেট। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফাঁকা সেট। তাইলে ফাঁকা সেটটা কি, কোশ্চেন হতে পারে যে ফাঁকা সেটটা কি। তার মানে কি সেট আসলে কি, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো উপাদান থাকবে। যেমন ধরো আমি বললাম যে এই একটা সেট যার উপাদান মনে করো 1 2 3 4 এই ধরনের উপাদান আছে। নিশ্চয়ই দেখো এখানে এটা কি শেষ বিন্দু দেয়া আছে, তার মানে এটা হচ্ছে তোমার সসীম সেট। আর যখন এরকম ধরো যে থাকলো বি একটা সেট দেয়া আছে যে 1 2 3 এভাবে দেওয়ার পর এই যে শেষ বিন্দুটা দেয়া নাই, অর্থাৎ ডট ডট দিয়ে রেখে দেওয়া আছে, তার মানে কি শেষ বিন্দুটা যখন দেয়া নাই এটাকে মূলত আমরা কি বলবো, অসীম সেট। তাহলে দেখো এই যে এটা একটা সেট, নিশ্চয়ই এর ভিতরে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা জিনিসকে এক একটা করে উপাদান বলা হচ্ছে। অর্থাৎ এই 1 2 3 4 এগুলো হচ্ছে এ সেটের এক একটা করে উপাদান। আবার দেখো যে বি যে সেটটা দেয়া আছে অবশ্যই এর শেষ বিন্দুটা দেয়া নাই, অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম সেট। তাহলে দেখো এই অসীম সেটটার দেখো উপাদান কি কি, 1 2 3 4 5 6, আসলে কোথায় গিয়ে যে শেষ হয়েছে এটা তোমার আমার কারোই কিন্তু জানা নেই। তাহলে আমরা কি জানলাম যে এই যে এই একটা সেট যার ভিতরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেটের এক একটা করে উপাদান। আবার বি একটা সেট যার ভিতরে এই যে এগুলো হচ্ছে এক একটা করে উপাদান। তাহলে এই উপাদানগুলোর মধ্যে যখন দেখা গেল যে কোনো সেটের ভিতরে এই যে দেখো এবার বি সেটের যে উপাদানগুলো ছিল এগুলো আমি যখন মিশাই দিলাম, তাহলে দেখো তো এখানে কি কোনো ধরনের উপাদান দেখা যাচ্ছে আসলে,
তাহলে নাই। যদি এখানে কোনো ধরনের উপাদান দেখা না যায় বা কোনো উপাদান না থাকে, তাহলে এটাকে আমরা বলবো ফাঁকা সেট। বুঝাইতে পারছি? তাহলে আমরা কি শিখলাম? যে সেটের কোনো উপাদান নাই সেটাকেই মূলত কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। আর একটা জিনিস মনে রাখবা, যে সেটকে প্রকাশ করতে গেলে অবশ্যই তোমাকে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। সেট মানেই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এইটা জিনিস মনে রাখবা। যাই হোক, তাহলে আমরা ফাঁকা সেটটাও শিখলাম। এবার আসো, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সেটকে মূলত দুই ভাবে প্রকাশ করা যায়। এই যে সেট, তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। সেট প্রকাশের পদ্ধতি দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর দুই নম্বরটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে দেখো, এই যে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে এবার আমরা জানবো আসলে তালিকা পদ্ধতিটা কি আর গঠন পদ্ধতিটা কি। দেখো, যখন তোমাকে বলা হয়েছে, মনে করো তোমার বাসায় তোমার আব্বু আছে, তোমার আম্মু আছে, তুমি আছো, তোমার ভাই বা তোমার বোন আছে, যখন তোমাকে বলা হয়েছে যে তোমার বাসায় আসলে কয়জন সদস্য আছে, তুমি তাদের একটা লিস্ট দাও, তাহলে তুমি কি বলবা বা তুমি কিভাবে লিখবা? নিশ্চয়ই এক নাম্বার দিবা, দিয়ে লিখবা তোমার আব্বুর নাম লিখবা, যে আব্বু। তারপরে দুই নাম্বার দিয়ে লিখবা আম্মু। তারপরে মনে করো যে তিন নাম্বার দিয়ে লিখবা যদি তোমার বড় ভাই থাকে তাহলে ভাই। চার নাম্বারে নিশ্চয়ই লিখবা যে বোন। তারপরে হচ্ছে পাঁচ নাম্বারে মনে করো যে তুমি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নামগুলো লিখবা, তাই না? তার মানে দেখো, এখানে কিন্তু একটা তুমি সিরিয়াল মেনটেন করতেছো, যে একের পর দুই, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ। অর্থাৎ এই যে একটা সিরিয়ালি কি মানে তোমার আব্বু আম্মু ভাই বোন তুমি, এগুলো কি করতেছো? সিরিয়ালি তুমি লিখতেছো। ঠিক তেমনি রকম যখন কোনো সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হবে, মনে করো একটা সেটের মধ্যে উপাদান আছে কয়েকটা। দেখো, এই যে এক নাম্বারটার আলোকে আমি উদাহরণ দিচ্ছি। মনে করো এই একটা সেট যার উপাদান এরকম আছে 2, 3, 5, 7। এই যে উপাদানগুলো, দেখো তো তুমি কি সিরিয়ালি লিখলা না? অর্থাৎ একটার পর একটা এভাবে লিখলা। অর্থাৎ দেখো তোমার এখানে প্রত্যেকটা উপাদান কিন্তু বিদ্যমান, যে 2, 2 এ, 3, 3 এ, 5, 5 এ, 7, 7 এ। এখানে কিন্তু কোনোটার মান আসলে অনির্দিষ্ট নয়, বা এখানে এমন কোনো উপাদান নাই যে যেটার মান আমরা জানি না, প্রত্যেকটাই ধ্রুব। অর্থাৎ প্রত্যেকটার মান আমাদের জানা। তারপর দেখো, এই যে যখন আমরা এভাবেই কোনো সেটকে দেখাই, এইটার নামই হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। এবার আসো যে দুই নাম্বার যে বিষয়টা, তাহলে দেখো দুই নাম্বার বিষয়টা হচ্ছে গঠন পদ্ধতি। অর্থাৎ এই যে 2, 3, 5, 7, এগুলোকে তোমাকে এমন একটা সিস্টেমের মধ্যে দেখাতে হবে যে এর বাইরে কখনো যাবে না। অর্থাৎ 7 এর বাইরে যাবে না, আবার 2 বাইরেও যাবে না। আবার হচ্ছে যে শুধু উপাদান 2, 3, 5 আর 7 দিয়েই বুঝাবে, এখানে কখনো 4 কে বুঝাবে না, 6 কে বুঝাবে না। বুঝতে পারছো? তাহলে দেখো যে আসলে কেমনে এখানে যে 4 কে বুঝাবে না বা 6 কে বুঝাবে না, কিন্তু কেন বুঝাবে না সেইটা আগে তোমাকে বুঝতে হবে। এই যে উপাদানগুলো দেখার পর তোমাকে ব্রেন স্টর্মিং করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এগুলো কি। দেখো, তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ পড়ে আসছো বা তার আগেও ক্লাস 6-7-এ পড়ে আসছো, যে এই যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা দেখবা যে তোমরা পড়ছো যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকে 4টি। কারণ এটা ক্লাস 8-এর প্রথম অধ্যায়ে প্যাটার্ন নামক যে অধ্যায়টা আছে, ওইখানে সুন্দর করে বলা আছে যে 1 থেকে 100-র মধ্যে 25টা সংখ্যা থাকে।
এটা স্টুডেন্টদেরকে আমি মজার ছলে একটা মোবাইল নাম্বারের মতো করে পড়াই যে 442223223221। এখান থেকে আসলে বলা যায় যে 1 থেকে 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, তারপরে হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30-এর মধ্যে হইলো 2টা মৌলিক সংখ্যা আছে। এভাবে কিন্তু বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যায়। তো দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাগুলোকে আসলে ভাগ করা যায় না, ভাগ করা গেলেও উত্তর কত ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো কিছুই আসে না। 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো ফলাফল যখন আসবে না তখন সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি সেটাকে ভাগ করা যায় সেটা আসলে কখনো মৌলিক সংখ্যা হবে না। তো দেখো যে এখানে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা করে মৌলিক সংখ্যা। আবার দেখো যে এগুলো যদিও বা মৌলিক কিন্তু এগুলো আসলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে দেখো যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি, বড় হাতের আর দ্বারা আমরা কি করি? প্রকাশ করি। তো দেখো এই উপাদানগুলোকে আমি ধরে নিলাম যে এগুলো এক্স। কি ধরলাম? এগুলোকে আমি এক্স ধরে নিলাম। তাহলে দেখো এই এক্সটা আমাকে সুন্দর করে এখানে এখন সাজাতে হবে, যেটা আসলে কোন পদ্ধতিকে নির্দেশ করবে? গঠন পদ্ধতিকে। কিভাবে? দেখো যে আমি প্রথমেই বলছি সেট মানেই হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এক্সটা কি? এক্সটা হচ্ছে এক্স এলিমেন্ট আর। তার মানে কি? এই যে দেখো এক্স, এটার নাম হচ্ছে এলিমেন্ট। আর আমরা ইংলিশে জানি এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে এক্সটা হচ্ছে উপাদান কার? এই যে আর এর উপাদান। আর থেকে রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। বাস্তবে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতেই আছে একদম অসীম পর্যন্ত, এগুলোই তো মূলত রিয়েল নাম্বার। তাহলে এই যে এটাকে অনেকে বলে সাজ দ্যাট, আবার অনেকেই বলে কি জেনো এটাকে। তাহলে এক্স, আবার এই যে ইর মতো যে এটাকে অনেকে এলিমেন্ট বলে, আবার কেউ বলে বিলংস টু। তোমার যেটা মন চায় তুমি সেইটাই ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তাহলে এক্স এলিমেন্ট আর, এখানে সাজ দ্যাট অথবা জেনো। তাহলে তুমি যদি জেনো কথাটা বলো তাহলে আরো ভালো হয়। কেন? দেখো তুমি বুঝতে পারবা যে এক্স এলিমেন্ট আর, এক্সটা উপাদান আর এর জেনো মানে কি এখানে শর্ত বুঝাচ্ছে যে এইটা আর এর উপাদান হবে, জেনো একটা সিস্টেমের মধ্যে চলে আসতেছে, যেন এক্সটা কি মৌলিক সংখ্যা। এক্সটা মৌলিক সংখ্যা, এটা একটা শর্ত দিল যে এক্সটা মৌলিক সংখ্যা। এখন দেখো যে এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু আসলে এখানে রিয়েল নাম্বার তো অনেকগুলা। দেখো যে 1, 2, 3, 4, 5 এভাবে তো অসংখ্য আছে। তার মানে অসংখ্য এখানে মৌলিক সংখ্যা আছে, কিন্তু সবগুলোই কি এক্স এর মান হবে? কখনোই না। দেখো এক্স এর মান কোনগুলো হবে? শুধু এইগুলোই হবে। তাহলে আরো শর্ত চাচ্ছে, তার মানে কি একটা শর্ত দিলাম, যখন আরেকটা শর্ত অ্যাড করব তখন অবশ্যই আমাকে এবং লিখতে হবে। তার মানে কি এটা শর্ত আছে, এবং আরেকটা শর্ত কি যে যাতে মানটা কি হয়, এই যে তুমি এখানে বলতে পারো 2 থেকে এক্স এর মানটা যাতে বড় হয়, এবং এই যে যখন আমরা এখানে এই চিহ্নটা দেবো তার মানে কি এই, তোমরা সোজাসুজি মনে রাখবা যে যখন এই মুখটা যার দিকে থাকবে সেই হচ্ছে বড়, আর যখন এই নিচে আরেকটা চিহ্ন থাকবে তার মানে দেখো তোমাদেরকে যদি আমি বুঝাতে চাই, এই চিহ্নটা আছে, এই চিহ্নটার মুখটা যেদিকে আছে অবশ্যই সেই জিনিসটা বড় হবে। আর যখন এর নিচে এরকম করে আরেকটা চিহ্ন দেওয়া হবে, দেখো আমি যদি এই জিনিসটা একটু হালকা করে ঢেকে দিতে চাই তাহলে দেখো তো নিচে এরকম দুইটা চিহ্ন হয়ে গেছে না? তাহলে এটা কি, আমরা এটা কি জানি গণিতের ভাষায় এটাকে সমান চিহ্ন বলা হয়। তার মানে কি এই যে এখানে এটা নির্দেশ করতেছে এই জিনিসটা যে এক্সটা বড় হতে হবে এবং সমানও হতে পারে। তার মানে সমানও হতে পারে, আবার কি বড় হবেই, বড় হবে আবার সমানও
হতে পারে। তাহলে দেখো আবার কি বলছে, তাহলে দেখো তার মানে 2x এর ভিতরে বিদ্যমান আছে, আবার কি এখানে লিমিট কি শেষ বিন্দুটা হচ্ছে 7, তার মানে কি 7 এর থেকে x এর মানটা ছোট হওয়া লাগবে, তার মানে যার দিকে মুখ আছে সে তো অবশ্যই বড়, আর যার দিকে মুখ না পিছনের দিকটা আছে সে অবশ্যই ছোট। তার মানে যেহেতু এখানে 7 উপাদান হিসেবে আছে, নিশ্চয়ই এখানে এই ইকুয়াল চিহ্নটা দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে। তাহলে কি হলো, এইটাই মূলত একটা কি হলো, এই যে সেট যে গঠন পদ্ধতি অর্থাৎ গঠনগতভাবে যে দেখানো যায়, এইটাই হলো সেই পদ্ধতিটা। যে এই যে দেখো এইটা আমি তালিকা পদ্ধতিতে লিখে দেখাইছি, তারপরে এইটাকে ওই তালিকা পদ্ধতিটাকেই আবার তোমাদের জন্য গঠন পদ্ধতিতে লিখে দেখাইছি। তাহলে এই হচ্ছে বিষয় যে যখন তুমি একটা সেটকে কি করবা, প্রকাশ করবা, তখন তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি, দেখো যে তালিকা আকারে থাকবে, উপাদানগুলো তালিকা আকারে থাকবে, আর যখন এটাকে তুমি গঠন পদ্ধতিতে দেখাবা তখন ঠিক এরকম কিছু শর্ত থাকবে। এই যে এখানে কি এক্স এলিমেন্ট আর যেন এক্সটা মৌলিক সংখ্যা হয় এবং এই এক্স এর মানটা এর মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে, অর্থাৎ 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, 7 এর সমান অথবা 7 এর থেকে ছোট। এই হচ্ছে মূলত সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস সম্বন্ধে জানলাম, যদিও বা এখানে আসলে সেট প্রকাশের পদ্ধতি কত প্রকার ওইটা আমি লিখতে আসলে ভুলে গেছি, সরি। তো আমরা মোটামুটি বেশ কিছু জিনিস সম্বন্ধে জানতে পারলাম, যে ভাঁকা সেটটাও জানলাম। এবার আসো আমরা শিখবো যে উপসেট। আচ্ছা, তাহলে কি উপসেটটা কি এটা আগে জানতে হবে। উপসেট কি, দেখো উপ কথাটার অর্থ কি, এই জিনিসটা যখন তোমরা জানতে পারবা তখন আসলে তোমাদের কাছে এই উপসেট জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে উপসেট হচ্ছে, যে মনে করো আমি একটা সেট লিখলাম, এই একটা সেট লিখলাম যেখানে 1 2 3 4 এরকম ভাবে লিখলাম, এই যে শেষ এই 4টা উপাদান 1 2 3 4, তাহলে এই 4টা উপাদান আসলে কোন সেটের ভিতরে আছে, নিশ্চয়ই এ সেটের ভিতরে আছে। তাহলে এ সেটের উপাদান কয়টা, 1 2 3 4, এই 4টাই হচ্ছে এ সেটের উপাদান। এখন আমি যদি এ সেট থেকে এই উপাদানগুলো নিয়ে অন্য কোনো একটা সেট তৈরি করি, তাহলে সেটাই হচ্ছে এ সেটের একটা উপাদান। অর্থাৎ এখানে যদি আমি আরো ভালো করে বুঝাতে চাই, দেখো সর্বপ্রথম কথা হচ্ছে যে আগে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল প্লাস মা ছিল, এই বাবা মায়ের থেকে দেখো আমি আসছি, তার মানে এই যে বাবা মায়ের আমি একটা হচ্ছি উপসেট, বুঝাইতে পারছি? তার মানে তুমি নিজে একটা তোমার বাবা মায়ের উপসেট, তার মানে দেখো তুমি বাবা আর মায়ের থেকে কিন্তু তৈরি হয়েছো, তুমি বাবা মা ছাড়া কিন্তু তৈরি হওনি, অর্থাৎ তুমি হচ্ছে বাবা মায়ের একটা উপসেট। আর এই যে বাবা মা, তার মানে কি আমার সমস্ত জিন বা আমার সমস্ত যে বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই বাবা মায়ের ভিতরে অবস্থান করতেছে, এই কারণে বাবা মায়ের ভিতরে সব আছে। সব মানে কি, এই যে এখানে একটা কথা বলা হয়েছে, এই যে দেখো তোমরা এই যে সার্বিক সেট, এই সার্বিক সেটটাই হচ্ছে এই বাবা মা, তার মানে কি যার ভিতরে সমস্ত জিনিসগুলো থাকে বা সমস্ত উপাদানগুলোই থাকে সেই হচ্ছে সার্বিক সেট। আর যার ভিতরে সব উপাদান থাকে না, অর্থাৎ সার্বিক সেট থেকে যে তৈরি হয় সেটাকেই মূলত কি বলা হয়, উপসেট বলা হয়। তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো আরো তোমাদেরকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, দেখো এই যে এ একটা সেট ছিল, এখন আমি এ সেট থেকে আরেকটা সেট তৈরি করলাম, ধরে নাও এখানে আরেকটা সেট তৈরি করলাম 2 3 আর 4, এই যে তিনটা উপাদান নিয়ে, দেখো তো এই যে বি সেটে যে উপাদান তিনটা আছে, দেখো তো প্রত্যেকটা উপাদানই কি এ সেটের মধ্যে বিদ্যমান না? তাহলে এই এ সেটের মধ্যে যেহেতু প্রত্যেকটা উপাদানই বিদ্যমান, তার মানে বি হচ্ছে এর একটা উপসেট, বুঝাইতে পারছি? তাহলে এই যে উপসেট জিনিসটা কি আমরা ক্লিয়ার ধারণা পাইছি, আশা করি তোমরা সবাই বুঝছো। এবার আসো
তাহলে উপসেট গেল। তাহলে এখান থেকে অনেকগুলো উপসেট নির্ণয় করা যায়। দেখো আমি চাইলে এভাবেও লিখতে পারি সি আর একটা সেট, যেখানে মনে করো যে কি থাকলো, শুধু থ্রি একটা উপাদান, এই থ্রি একটা উপাদান, তার মানে কি আমি একটা উপাদান নিয়েও একটা সেট তৈরি করতে পারি, আবার দুইটা উপাদান নিয়েও একটা সেট তৈরি করতে পারি। তাহলে দেখো এভাবে আমি আসলে কতগুলো সেট তৈরি করতে পারবো এর একটা আসলে সূত্র আছে। দেখো যদি তুমি দেখো এই যে একটা সেট, দেখো এই একটা সেট, এখানে উপাদান দিলাম 1 2 3, তিনটা উপাদান। তাহলে এই তিনটা উপাদানকে আলাদা আলাদা ভাবে দেখো যে কয়টা আসলে উপসেট তৈরি করা যাবে। দেখো আমি চাইলে এরকম ভাবে লিখতে পারি, একটা উপাদান নিয়ে আমি একটা সেট তৈরি করলাম, তারপরে কি আরো একটা উপাদান নিয়ে আরো একটা সেট তৈরি করতে পারি, আবার এই থ্রিকে আলাদাভাবে নিয়ে আমি আরেকটা সেট তৈরি করতে পারি, 1 2 3টা করলাম। আবার চাইলে কি করতে পারি, 1 এবং 2 দিয়ে আরেকটা সেট তৈরি করলাম, আবার কি করলাম এই যে 1 এর সঙ্গে 3 নিয়ে আরেকটা সেট তৈরি করলাম, আবার কি করলাম এই যে 2 এর সাথে 3 নিয়ে আরেকটা সেট তৈরি করলাম, আবার কি করলাম এই যে 1 2 3 এটা দিয়ে আরেকটা উপসেট তৈরি করলাম। দেখো 1 2 3 4 5 6 7টা উপসেট আমি তৈরি করতে পারছি। দেখো এই যে এ সেটেও 6টা উপাদান, লাস্টের সেটটাতেও তো এটাই উপাদান, এটাও কিন্তু ওই এ সেটটার নিজেরও একটা প্রতিচ্ছবি বা একটা কি উপসেট, এই কারণে এটাকে এভাবে লেখা যায়। তার মানে আমরা কয়টা পাইছি, 7টা পাইছি। আবার কি এখানে আরেকটা জিনিস যুক্ত থাকে, সেটা হইলো কি এই যে ফাঁকা সেট বা ওডি, তখন এটাকে আমাদেরকে কি করতে হয়, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে শুরু করতে হয় এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হয়। তার মানে এখান থেকে আমরা জানলাম যে দেখো আমরা উপাদান যখন তিনটা ছিল, কয়টা, তিনটা, তখন আমরা উপসেট কয়টা বের করতে পারছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তার মানে দেখো এখানে যখন উপাদান সংখ্যা ছিল তিনটা, উপাদান তিনটি, তাহলে উপসেট কয়টি, উপসেট কয়টা, 8টি, তাই না? তাহলে দেখো উপাদান যখন তিনটি, তাহলে উপসেট হয়েছে 2টি। এবার যদি আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে উপাদান ধরে নাও এবার 2টা আছে মাত্র, কয়টা, 2টা, দেখো তাহলে এইটাকে একটা সেট লিখলাম বি সেট, এখানে উপাদান মাত্র 2টা, তাহলে এখান থেকে উপসেট তৈরি করা যাবে কয়টা, দেখো অবশ্যই প্রথমে ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমি একটা উপাদান দিয়ে আগে নির্ণয় করব, তারপরে কি দেব এই যে সিঙ্গেল ভাবে নিলাম, আবার কি নিলাম 1 2 নিলাম, যখন আমার শেষ হয়ে গেল আমি লাস্টে একটা ওডি দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, তাহলে একটা দুইটা তিনটা চারটা। তার মানে উপাদান যখন 2টা তখন উপসেট কয়টা, 4টি, উপাদান 2টি আর উপসেট 4টি। তাহলে দেখো এবার কি, যখন উপাদান মনে করো সি আর একটা সেট, যখন উপাদান আছে এখানে মনে করো যে একটি, কয়টি, একটি, তখন এর উপসেট কয়টা হবে, দেখো এখান থেকে উপসেট আমরা পাবো এই যে অবশ্যই ডাবল সেকেন্ড ব্র্যাকেট, একটা উপাদান আর একটা ফাঁকা সেটের আর একটা উপাদান, তাহলে 2টা। তার মানে দেখো এটা একটা সূত্রকে সমর্থন করতেছে। দেখো যে যখন উপাদান একটা তখন উপসেট 2টা, যখন উপাদান দেখো 2টা তখন উপসেট হইল 4টা, আবার যখন উপাদান 3টা তখন উপসেট হচ্ছে 8টা। তার মানে এটা দেখো তো কিভাবে নির্ণয় করা যায়। তার মানে যদি আমি এখানে কি লিখি, এই যে 2 লিখি, 2 এর উপর যদি আমি একটা উপাদান আছে আমি পাওয়ার 1 কে দেই, তাহলে কি 2 এর উপর পাওয়ার 1 মানে 2 কে 2। আবার দেখো যখন এখানে উপাদান সংখ্যা কয়টা, 2টা, আমি যদি 2 এর উপর একটা 2 লিখি, তাহলে দেখো এই যে 2 দুগুণে 4, তার মানে কি উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তারপর আবার দেখো যে যখন এখানে উপাদান কয়টা, 3টা, উপসেট সংখ্যা হচ্ছে 8টি, তার মানে আমি এটাকে কিভাবে লিখতে পারি, এই যে 8 কে আমি চাইলে 2 টু দি পাওয়ার কিউব, তার মানে কি 2 কিউব, তার মানে কি 8 না। তাহলে দেখো এই যে 2 এর উপর কি আকারে থাকতেছে, উপাদান জয়টা ওই উপাদানের সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকতেছে, তাহলে আমরা উপসেট সংখ্যা পাচ্ছি।
এখন আমরা তো এখানে দেখলাম যে একটা দুইটা তিনটা থাকলে এরকম হয়, কিন্তু যদি আরো অনেকগুলো থাকে তখন আসলে কিভাবে হবে? দেখো, তোমরা মনে রাখবা যে কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয়। সংখ্যা নির্ণয়ের সূত্র, সেটা কি? 2n। এখানে এই যে এনটা হচ্ছে মূলত সেটের উপাদান। দেখো এখানে এই 2 হচ্ছে ধ্রুবক একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা। আর এই যে উপরে যে এন আছে, এই এনটা হইল উক্ত সেটের উপাদান সংখ্যা। বুঝতে পারছো? দেখো এই যে উপসেট, যখন কোনো সেটের উপসেট তোমাকে নির্ণয় করতে বলবে তখন তোমাকে কি লিখতে হবে? 2n। তার মানে যখন এখানে এন মানেই হচ্ছে কি উক্ত সেটের, অর্থাৎ যে সেটের উপসেট বের করতেছো ওই সেটের উপাদান আসলে কয়টা আছে, ওই উপাদানটা 2 এর উপর পাওয়ার হিসেবে বসাই দিবা। বসাই দেওয়ার পর যত আসবে সেটাই হচ্ছে মূলত ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখো এইখানে আমি যদি একটা সেটের উপাদান সংখ্যা ধরলাম, একটা সেট আছে এ, যার উপাদান সংখ্যা মনে করো যে এখানে আছে 5টি। কয়টা উপাদান আছে? 5টি। লিখলাম না, জাস্ট এমনি বসাই দিলাম যে 5টা উপাদান আছে। তার মানে এই উপাদানটা আমি যদি এ সেটের কি নির্ণয় করতে চাই, উপসেট নির্ণয় করতে চাই, তাহলে সূত্রটা কি হবে? 2n। n মানে হচ্ছে 5। তাহলে 2 এর উপর 5 দেওয়া মানে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4, 5টা 2 গুণ অবস্থায় থাকবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখান থেকে উপসেট সংখ্যা আমরা কয়টা পাবো? 32টা পাবো। তাহলে এটা হচ্ছে মূলত উপসেট সংখ্যা নির্ণয়। এবার আসো আরেকটা জিনিস আমরা শিখবো, যে যখন প্রকৃত উপসেট বলবে, তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই জিনিসটা চলে আসে যে একটা সেট দেওয়া আছে, মনে করো এই একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা দেওয়া আছে 1 2 a, এরকম দেয়া আছে। হ্যাঁ, দেওয়ার পরে বলছে উক্ত সেটের এর প্রকৃত উপসেট কতটি। তার মানে তোমার কাছে সংখ্যাটা চাবে। মনে করো ক নম্বরে দেয়া থাকলো যে 8টি, তারপর খ নম্বরে দেয়া থাকলো 60টি, তারপর গ নম্বরে দেয়া থাকলো 6টি, ঘ নম্বরে দেয়া থাকলো 3টি। তাহলে তুমি আসলে কোনটা উত্তর দেখাবা? দেখো তুমি কি জানো, তোমার মাথায় তখন আসতে পারে যে আমি তো উপসেট সংখ্যা নির্ণয় শিখছি, যে এখানে যেহেতু 3টে উপাদান আছে তার মানে 2n, n এর মান হইল 3, তাহলে এখানে তো 8 আসে। তার মানে তুমি এইটা যখনই এই যে এই জিনিসটাকে যখনই অ্যান্সার হিসেবে নির্বাচন করবা তখনই কিন্তু তুমি কি এই যে এখানে ধরা খেয়ে গেছো। তার মানে এখানে দেখো তুমি কিন্তু এখানে এই যে ভুল অ্যান্সার দাগায় ফেলছো, কারণ এটা কিন্তু আসলে উপসেট। আর তোমাকে কি বলছে? প্রকৃত উপসেট। উপসেট আর প্রকৃত উপসেট কখনো এক না। তাহলে দেখো এই যে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি? প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্রটা হচ্ছে ওই যে তোমরা যে উপসেট নির্ণয় শিখলা সেইটা বসবে, তার থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করতে হবে, তাহলেই তোমরা মূলত প্রকৃত উপসেট সংখ্যাটা পেয়ে যাবা।
তাহলে দেখো এখানে উপসেট নির্ণয়, যদি আমি এ সেটের উপসেট নির্ণয় করতে যাই তাহলে নিশ্চয়ই আমি 2 উপর কিউব মানে 8 পাবো। তাহলে 8 পাওয়ার পর দেখো এই যে এইটার মান চলে আসছে আমার কাছে 8, তার থেকে আমাকে 1 বাদ দিতে হবে। তাহলে 1 যখনই আমি বাদ দেব তখন অ্যান্সারটা কত আসতেছে? 7। তার মানে আমি কি পেলাম? এই যে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 7টি। তাহলে এইটা হচ্ছে 100% রাইট, আর এটা হচ্ছে তোমার একদম রং অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে তোমার শুধু উপসেট সংখ্যা, আর এইটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা কি শিখলাম? যে যখন শুধু উপসেটের কথা বলবে তখন আমরা লিখবো যে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে n কি? n হচ্ছে ওই যে সেটের উপসেট যাবে সেই সেটের উপাদান সংখ্যা। আর কি, যখন আমাদেরকে বলবে যে প্রকৃত উপসেট তখন ওই উপসেট সংখ্যা থেকে আমরা শুধুমাত্র 1কে মাইনাস করে দেবো। যখনই আমরা 1 মাইনাস করব যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা। আশা করি তোমরা বুঝছো। যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আবার আমাকে তোমরা কমেন্টে জানাবা। অবশ্যই আমি তোমাদেরকে এই জিনিসটা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা এখন আমি মিশাই দিলাম। এবার আসো যে উপসেট আমরা শিখলাম, এবার আমরা শিখব যে সেটের সমতা। সেটের সমতা দেখো, এই যে সেট যে আছে সেটের সমতায় এখানে একটা বিষয় তোমরা খুব ভালো করে মনে রাখবা যে এখানে যতগুলোই উপাদান থাকুক না কেন, যদি মিল উপাদান থাকে, অর্থাৎ এই যে একটা মনে করো এই একটা সেট আছে, আসলে এখানে আমি লিখছি 1 2 আবার 2 3 4 4, এই যে এভাবে লিখছি, যদিও এভাবে লেখা হয়েছে কিন্তু আসলে এখানে তুমি বলতে পারো যে উপাদান এখানে কয়টা 1 2 3 4 5 6টা, কিন্তু আসলে এখানে উপাদান 6টা নয়। কারণ সেটের মধ্যে যদি একই উপাদান পুনরাবৃত্তি ঘটে তাহলে কখনো আসলে সেটাকে তুমি ডাবল করে ধরবা না। সেটাকে তোমাকে কি ধরতে হবে? সেটাকে 2টা থাক 3টা থাক আর 4টা থাক, এটাকে তোমাকে অবশ্যই একটা উপাদান ধরতে হবে যে এখানে একটা উপাদান আছে। তার মানে এখানে 2 ডাবল হয়েছে, তাহলে 2কে আমি একটা উপাদান ধরবো। এখানে 4 ডাবল হয়েছে, আমি 4কে একটা উপাদান ধরবো। তাহলে আমার উপাদান সংখ্যা বের হচ্ছে 1 2 3 আর 4। তার মানে এখানে 4টা উপাদান, আসলে এখানে 6টা উপাদান নয়। তাহলে আসো আমি তোমাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, দেখো মনে করো যে এদিকে একটা সেট আছে, এ সেট আছে, এখানে উপাদান আছে 1 2 2 3 4 4 এরকম আছে। আরেকটা সেট আছে বি সেট, দেখো এখানে তাহলে উপাদানটা এভাবে লিখলাম 1 2 এই যে 3 3 4। দেখো যদিও বা এখানে এই যে 2 কি হয়েছে, পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ একবার লেখার পর দ্বিতীয়বারও আবার লেখা হয়েছে, কিন্তু আমি এটাকে কয়টা উপাদান চিন্তা করব? একটা। আবার এখানে 4 ডাবল হয়েছে, এখানেও আমি একটাই উপাদান চিন্তা করব। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি 1 2 3 আর 4, তার মানে আমার 4টা উপাদান। আবার এখানে দেখো 1 2, এখানে যদিও বা 3 ডাবল হয়েছে কিন্তু এই 2টা মিলে আমি মনে করব একটা। তাহলে দেখো এখানেও 4টা উপাদান। তখন আমি এ কি, এই এ সমতা মানে কি সমান, তাহলে এ সমান বি লিখতে পারি। তার মানে কি এর উপাদান এবং বির উপাদানের মধ্যে সমতা আছে, অর্থাৎ মিল আছে, এখানে কোনো ধরনের কম বেশি নাই। এটাকেই মূলত বলা হচ্ছে যে সেটের সমতা। তাহলে আমরা আরো একটা জিনিস শিখে ফেললাম যে সেটের সমতাটা কি। এটা নিয়ে তোমাদের অনেকগুলো ম্যাথ থাকবে, অর্থাৎ যে ম্যাথগুলোতে কি করতে হবে, এই উপাদান এর মানে যে সেট দুইটা সমতায় আছে, এর প্রথম উপাদান এবং এর প্রথম উপাদানটা সমান, এবং এর দ্বিতীয় উপাদানটা সমান হবে। এভাবে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো পরবর্তীতে যখন আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম যে সেটা সমতা বিষয়টা কি, আমরা এটা শিখলাম। এবার আসো এই যে সেটের অন্তর এই বিষয়টা তোমাদের পরীক্ষায় আসে। দেখো সেটের অন্তরটা কি, আসলে অন্তর মানে কি? ভিতর না, এটা কখনো ভিতর না। সেটের অন্তর মানে ভিতর না। একটা জিনিস মনে রাখবো, গণিতের ভাষায় অন্তর মানে হচ্ছে বিয়োগ। এই যে অন্তর
অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে এই বিয়োগ চিহ্ন, অর্থাৎ অন্তর মানে বাদ দেয়া, অন্তর মানে বিয়োগ, অথবা অন্তর মানে কি কমে যাওয়া, এইটাকেই মূলত অন্তর বলা হচ্ছে। তাহলে দেখো সেটের অন্তর তার মানে কি সেটের অন্তর, অর্থাৎ একটা সেট কি কখনো বাদ দেওয়া যায়? তোমার কাছে 2 টাকা আছে, 2 টাকার থেকে তুমি আজ যদি কোনো টাকা না নাও তাহলে তুমি কি কোনো কিছু বাদ দিতে পারবা? নিশ্চয়ই খরচ করতে হবে বা কোনো না কোনো কিছু করতে হবে, তারপর না তুমি বাদ দিতে পারবা। ঠিক তেমনি রকম একটা সেটকে কখনো আসলে একটা সেট দ্বারা এই অন্তরটা বোঝা যায় না, তাহলে আমাদেরকে 2টা সেট নিতে হবে। তাহলে দেখো আমাদেরকে 2টা সেট নিতে গেলে মনে করো আমি লিখলাম এ একটা সেট 1 2 3 4, এই যে লিখলাম, আরেকটা সেট লিখলাম বি, বি সেটটা লিখলাম 2 আর 4, মনে করো এইটা একটা সেট। এখন তোমাকে বলা হলো যে এ অন্তর বি নির্ণয় করো। তোমাকে এই কথাটা বলা হলো, তার মানে কি এ অন্তর বি। এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে, তোমরা মনে রাখবা যে যখনই অন্তর কথাটা থাকবে বা বাদ কথাটা থাকবে, অন্তর মানেই হচ্ছে বিয়োগ বা বাদ, তাহলে যখন এই সামনে যেটা আছে এইটার থেকে পিছনেরটাকে বাদ দিতে হবে। তোমরা যদি ভুল করে কখনো ধরে নাও যে তোমার এইখানে এ, এইখানে এ না থেকে এইখানে বি থাকলো, এইখানে এ থাকলো, এখন তুমি কি করলা যে তুমি আগেই এর মানটা বসাই দিয়ে তারপরে মনে করো যে তুমি বাদ দিলা, এর থেকে বি কে বাদ দিলা, তাইলে কিন্তু তুমি ভুল করে ফেলছো, এটাতে কিন্তু তোমাকে মার্ক দিবে এরকম 2টা রসগোল্লা। তাহলে আসলে তুমি কিন্তু এখানে কি কাঙ্ক্ষিত মার্কটা পাবা না। তাহলে এখানে তোমাকে এই জিনিসটা ফলো করতে হবে। দেখো তোমাকে আগে বলছে কি বি থেকে এ কে বাদ দিতে হবে, অথবা এখানে যদি বলে এ থেকে বি কে বাদ, এ অন্তর বি, তার মানে কি এর থেকেই তোমাকে বি কে বাদ দিতে হবে। তাছাড়া তুমি যদি উল্টা উল্টি করে লেখো, অর্থাৎ তোমাকে বলছে একটা তুমি করছো আরেকটা, তাহলে কিন্তু উত্তরটা তোমার মিলবে না, উত্তরটা তোমার ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি আসলে কাঙ্ক্ষিত যে মার্কটা সেটা তুমি পাবা না। এবার আসো, তাহলে তোমাকে যখন বলা হয়েছে এ অন্তর বি, তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে? এ অন্তরের চিহ্নটা কি? এই যে আমরা লিখি অথবা এ অথবা বি, আমরা কিন্তু এইভাবে লিখি, অর্থাৎ অথবা চিহ্নটা এদিক দিয়ে দেই, এই অথবা চিহ্নটার বিপরীত দিক থেকে যখন আমি দেব এ এইভাবে দিব, তখন এটাকে বাদ চিহ্ন বলা হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি? এ বাদ বি। অথবা এটাকে আরেকভাবেও তুমি লিখতে পারো এ বাদ বি, এটাকেও বাদ চিহ্ন, এটাকেও বাদ চিহ্ন বলা হয়। তখন তোমাকে লিখতে হবে এই যে এর উপাদানগুলো আগে লিখে ফেলতে হবে 1 2 3 4, তারপরে কি বাদ চিহ্ন বা তুমি এই চিহ্ন ব্যবহার করছো, এই চিহ্ন, তারপর কি 2 আর 4। তবে এখানে দেখো একটা মজার বিষয়, দেখো যে এই সেটের মধ্যে আরো কোনো, আচ্ছা আগে তোমাদেরকে এই জিনিসটাই বুঝাই। তাহলে দেখো এইখান থেকে তোমাকে কি বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে, আর কি 4 কেও বাদ দিতে হবে। তাইলে আমি যখন 2 আর 4 কে বাদ দিলাম, তখন আমার ফাইনালি ফলাফল হিসেবে কি থাকলো? 1 আর 3। দেখো এখানে 2 আর 4 কে বাদ দেওয়ার পর আমার এইটাই হইলো উত্তর। এখন দেখো এরকমও থাকতে পারে, কিরকম থাকতে পারে? দেখো এই যে বি সেটের মধ্যে একটা উপাদান আছে, মনে করো যে এখানে 5 আছে, তাহলে এখানে যখন তুমি এর থেকে কি করবা? বি কে বাদ দিবা। দেখো বি কে বাদ দিছো মানে কি? দেখো তুমি লিখছো 1 2 3 4, তারপরে কি বাদ চিহ্ন, তারপরে তুমি বির উপাদান লিখছো 2 4 আর এই যে 5। তুমি যখন এইটা লিখবা, দেখো তোমার মনে হতে পারে যে এখানে 2 আছে, 2 বাদ দিলাম, 4 আছে, 4 কে বাদ দিলাম, তাহলে এখানে তো 5 আছে, 5 থাকলো, তার মানে কি 1 3 আর 5। এইটা যদি তুমি উত্তর লেখো, এটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কারণ কি? দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, এই বাদ চিহ্নের পরে যে আছে সে তো অলরেডি বাদেই, বাদ মানে সে বাদ, সে বাদ যাবে যাবে, যদি তার মধ্যে যে উপাদানগুলো আছে ওই ধরনের কোনো উপাদান যদি সামনেরটার থাকে, তাক সহ সে কি করবে? বাদ দিয়ে দিবে, তাক সহ সে সেই উপাদানটা সহ সে চলে যাবে। এইটাই হচ্ছে মূলত এই এখানকার অন্তরের যে বিষয়টা, এইটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা।
তাহলে তোমাদের ভুল হবে না। অনেকে আবার এইভাবে লিখতে পারে, আসলে এইটা কিন্তু উত্তর হবে না, কারণ 5 তো অলরেডি বাদ গেছেই, তার মানে 5 এখানে কখনো থাকতে পারে না। তাহলে এখানে উপাদান হিসেবে থাকবে 1 আর 3। তাহলে এইটাই হচ্ছে মূলত বাদ দেওয়ার যে বিষয়টা, এইটাই হচ্ছে সেটের অন্তর, এইটাকেই সেটের অন্তর বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো এবার দেখো আমরা অলরেডি সার্বিক সেট কি এটা সম্বন্ধে জানছি। এবার আসো যে পূরক সেট। তাহলে পূরক সেটটা কি? দেখো এই যে পূরক বা ইনভার্স, হ্যাঁ, তাহলে পূরক সেট, পূরক সেটটা কি? দেখো নিশ্চয়ই তোমরা এই যে সার্বিক সেট সম্বন্ধে জানছো। সার্বিক সেটটা কি? সার্বিক সেটটাকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, বা ইউনিভার্সাল সেট, অর্থাৎ যে সেটের মধ্যে সমস্ত উপাদানগুলো বিদ্যমান থাকে এটাকেই মূলত সার্বিক সেট বলা হয়। তাহলে মনে করো যে ইউ সেটের ভিতরে অনেকগুলো উপাদান আছে, 1 2 3 4, এরকম ভাবে মনে করো যে 7 পর্যন্ত আছে। তাহলে দেখো এই যে 7 পর্যন্ত যে উপাদানগুলো আছে, তার মানে দেখো এটা কিন্তু আমি লাস্ট বিন্দু দিয়ে দিয়েছি, তার মানে এটা হচ্ছে একটা সসীম সেট। তাহলে দেখো যখন তোমাকে বলছে যে পূরক সেট নির্ণয় করো, মনে করো আরেকটা এ একটা সেট যেটা এর থেকে তৈরি হয়েছে, অর্থাৎ উপসেট হবে। মনে করো এখানে আছে 2 3 আর হইলো 5। আচ্ছা, এই যে উপাদানগুলো, এখন তোমাকে বললো যে পূরক সেট নির্ণয় করো। পূরক সেট কার? তোমাকে বললো এ এর পূরক সেট নির্ণয় করো। এভাবেও দিতে পারে, আবার তোমাকে বলতে পারে এর উপর এইরকম ভাবে একটা কি নট চিহ্ন দিতে পারে, এটার নামও হচ্ছে এ পূরক। অথবা এটাও দিতে পারে এর উপর এরকম একটা ছোট্ট সি দিয়ে দিতে পারে। তার মানে কি এটাও যা এটাও তাই। আবার এই যে বাংলা কথাটা যে লেখা হয়েছে এটাও কিন্তু ওই একই জিনিসকে নির্দেশ করতেছে। তার মানে এ এর পূরক সেট নির্ণয় করাও যা, এর উপর যদি এইরকম এই যে এই চিহ্নটা থাকে এটাও হচ্ছে পূরক। আবার এর উপর ছোট্ট একটা সি চিহ্ন যদি থাকে এটাকেও মূলত কিন্তু কি বলা হচ্ছে যে পূরক সেট। আবার যখন তোমরা কি হায়ার ম্যাথের অঙ্কগুলো করতে যাবো, এই যে বিশেষ করে ত্রিকোণমিতিতে, তখন যদি আবার এই যে কোনো কিছুর উপরে এই সি চিহ্নটা দেখো, আসলে ওখানে কিন্তু ওটা আবার কি রেডিয়ানকে প্রকাশ করে, এই সি দ্বারা সেখানে রেডিয়ানকে প্রকাশ করা হয়। যাক, যখন সেখানে আলোচনা হবে সেখানটায় ওই জিনিসটা সুন্দর করে বোঝানো হবে। তো যাই হোক, এই যে যখনই এই ধরনের কথা বলবে যে এ এর পূরক সেট নির্ণয় করো, অথবা এ পূরক, এখানে এর উপর ছোট্ট একটা সি থাকলো, সব যে বিষয়গুলো এগুলো সবগুলোই কিন্তু এই পূরক সেটকেই নির্দেশ করে। তাহলে যখন তোমাকে এই ধরনের কথা বলা হবে, তাহলে এর পূরক সেট নির্ণয় মানেই হচ্ছে দেখো এর উপরে এইটা দাও, আর তুমি এই যে এর উপরে ছোট্ট সিটাই দাও না কেন, তোমাকে কি করতে হবে এই ইউ এর থেকে, আমরা এই যে কিছুক্ষণ আগে এই যে অন্তর যে বিষয়টা শিখলাম যে সেটের অন্তর, তার মানে কি ইউ সেট থেকে কি করতে হবে, এই যে এ সেটটাকে বাদ দিতে হবে, ইউ থেকে এ সেটটাকে বাদ দিতে হবে। তবে এখানে একটা মজার বিষয় কি জানো, এর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলাই ইউ এর ভিতরে থাকবে। এমনটা কখনো হবে না যে এর ভিতরে এমন একটা উপাদান আছে যেটা ইউ এর ভিতরে নাই, এমনটা কিন্তু কখনো ঘটবে না। তাহলে দেখো এই যে যদি আমি এই অঙ্কটা করতে চাই, তাহলে এখানে কি ইউ এর মানগুলো কি কি দেখো, 1 2 3 4 এভাবে 7 পর্যন্ত আছে। তার মানে দেখো এই যে এখান থেকে কি করতে হবে, এই মানগুলোকে বাদ দিতে হবে, 2 3 আর কত 5। যখন তুমি এই মানগুলোকে বাদ দিবা তখন এই যে ফলাফলটা আসবে ওইটাই হচ্ছে মূলত এ পূরক অথবা এ নট, অথবা এর উপর যে সি থাকলে যে জিনিসটাকে প্রকাশ করে বা নির্দেশ করে সেটাই হচ্ছে ফলাফলটা। ঠিক এটাই, অর্থাৎ এখানে ফলাফলটা কি আসবে দেখো, 2 আছে, এই 2টা বাদ যাবে, 3 আছে, এই 3টাও বাদ যাবে, 5 আছে, এখানে একটা 5 ছিল সেই 5টাও বাদ যাবে। তাহলে ফাইনালি থাকলো কি 1 4 6 আর হইলো 7। এই যে উপাদানগুলো এটাই হচ্ছে মূলত এ পূরক। বুঝতে পারছি? নিশ্চয়ই তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। আরও যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। তো যাই হোক, আজকে আমরা
মোটামুটি 10টা বিষয় সম্বন্ধে আল্লাহর রহমতে খুব ভালোভাবেই জানলাম। তো আজকে আপাতত এই পর্যন্তই। আমরা আগামী যে ক্লাসটা থাকবে, আমরা আগামী ক্লাসে বাকি যে বিষয়গুলো সংযোগ সেট, তারপরে হচ্ছে সেট সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড় এবং কার্টেসীয় গুণক যে বিষয়গুলো আছে, এগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমি যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদেরকে যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলো বারবার একটু প্র্যাকটিস করবা বা পড়ার চেষ্টা করবা, তাহলে তোমরা কিন্তু